আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার পরের পার্ট এক্সপ্লেইন করব, তো চলুন শুরু করা যাক। শুরুতেই দেখি ইউয়ারের মিসক্যারেজ হয়ে গিয়েছিল। আসলে এই সব কিছু তার আর লিংইউ এর প্ল্যান ছিল। লিংইউ তাকে এমন একটা ওষুধ দিয়েছিল যার কারণে সে প্রেগন্যান্সির নাটক করতে পেরেছে, আর এখন মিসক্যারেজ হওয়ার নাটক করে সে জিউকে সবার চোখে ছোট করে ফেলেছে। রানীমা লু লিয়াং তার উপরে রেগে বলে সে কেন ইউয়ারকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তখন জিউ বলে আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেইনি, বরং সে প্রেগনেন্ট হওয়ার নাটক করেছে। এক্ষুনি আমি আমাদের পারিবারিক ডাক্তারকে ডাকছি, তাহলে সবকিছু প্রমাণ হয়ে যাবে। এটা শুনে ইউয়ার বলে সে এখন উল্টো আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, কোনো প্রয়োজন নেই ডাক্তার নিয়ে আসার। কিন্তু তখনই সেখানে জিং ডাক্তারকে নিয়ে চলে আসে। ডাক্তার যখন ইউয়ারকে চেক করে তখন তিনি বলে তোমরা তো বলেছিলে তার মিসক্যারেজ হয়েছে, কিন্তু আমি তো চেক করে দেখছি তার বাচ্চা এখনো ভালো আছে। এটা শুনে তো ইউয়ার ভীষণ খুশি হয়ে যায়, কারণ সে সত্যি সত্যি প্রেগনেন্ট, আর তারা দুজন তো অনেক অবাক হয়ে যায়। রাতে ইউয়ার অনেক খুশি ছিল কারণ সে আসলেই প্রেগনেন্ট। তখন জিউ তার সঙ্গে দেখা করতে আসে আর তাকে বলে আজকে তুমি যে কাজ করেছো সেটার কারণে তোমার সত্যিকারই বাচ্চা চলে যেত। যদি আমি এসব কিছু আগে না জানতাম তাহলে তোমার এই বাচ্চাটা সত্যি মারা যেত। ইউয়ার এটা শুনে অবাক হলে সে ওখানে তার ডাক্তারকে নিয়ে আসে। এরপরে সে তাকে বলে তার কাছে থেকেই সবকিছু শুনে নাও। এটা বলে ডাক্তারকে রেখে চলে যায়। তখন ইউয়ারকে ডাক্তার সবকিছু খুলে বলে। সে লিংইউকে ডেকে পাঠায় আর তাকে বলে তোমার এত বড় সাহস কিভাবে হলো। আসলে তারা দুজন প্ল্যান করার পরে ডাক্তার যখন তার চেক আপ করেছিল তখন দেখেছিল ইউয়ার আসলেই প্রেগনেন্ট, কিন্তু এটা ইউয়ার জানতো না। তবে লিংইউ জানার পরে ডাক্তারকে সে টাকা পয়সা দিয়ে চুপ করিয়ে দেয় যেন তার প্ল্যান সাকসেসফুল হয়, মানে সে ইউয়ারকে ব্যবহার করেছে। এজন্য ইউয়ার রেগে তাকে একটা চর মারে, কারণ তার কারণে আজকে তার সত্যিকারের বাচ্চা মারা যেতে চলেছিল। তখন লিংইউ রেগে তার হাত চেপে ধরে বলে গতকালকে তো তোমার মিসক্যারেজ হওয়ার একটা অভিনয় করেছিলে, আজকে সত্যি সত্যি সেটা করে দেব নাকি। এটা শুনে ইউয়ার ভয় পেয়ে যায়। তখনই সেখানে জিউ আর জিং চলে আসে। এখানে তাদের দুজনের সামনে সব সত্যিটা প্রকাশ হয়ে যায় আর প্রমাণ হয়ে যায় যে জিউ নির্দোষ। সে শুধু ইউয়ারকে একটু শাসিয়ে সেখানে থেকে চলে যেতে বলে, আর এরপরে লিংইউকে কিছু টাকা পয়সা দিয়ে বলে 1 ঘন্টার মধ্যে এই প্রাসাদ ছেড়ে চলে যেতে। তখন সে জিং এর হাত ধরে রিকোয়েস্ট করে, কিন্তু জিং ও তার কথা শোনে না, তাকে চলে যেতে বলে। এই জন্য সেই দিন রাতে সে সুইসাইড করার চেষ্টা করে। তখন সেখানে জিং আর জিউ চলে আসে। আসলে জিং ইনভেস্টিগেশন করে তার ব্যাপারে সবকিছুই জেনে গিয়েছিল। সে যে তার ঘরে ইচ্ছে করে আগুন লাগিয়ে এই প্রাসাদে এসেছে এটাও সে জেনে গিয়েছে। এসব কিছু শুনে সে কান্না করতে করতে বলে আমি এত বছর ধরে আপনার সাথে আছি, আমি আপনার কাছাকাছি আসার জন্য এসব কিছু করেছি। তখন জিং তাকে বলে তুমি এখনো মিথ্যে বলছো, তুমি তো আসলে একটা রেফুজি। যে আমার প্রাণ বাঁচিয়েছে ওই মেয়েকে তুমি অন্য কোথাও গায়েব করে দিয়েছো। এমনকি ওই মেয়ের কাছে যেসব জিনিসপত্র আমি দিয়েছিলাম বা ছিল সেই সব কিছু তুমি চুরি করে নিয়েছো। লিংইউ তখন কান্না করতে করতে বলে আমি সেটা চুরি করিনি, সে নিজেই ফেলে গিয়েছিল। মানে সে এখানে সত্যিটা স্বীকার করে নেয়। জিং তার কাছে থেকে সেই পেন্ডেন্ট চায়, তখন সে ওই মেয়েটির পেন্ডেন্ট তাকে ফিরিয়ে দেয়। এটা দেখে তো জিউ অনেক অবাক হয়ে যায়। মানে জিং যে এই মেয়েকে এতদিন ধরে দেখাশোনা করে আসছে তার প্রাণ বাঁচানোর জন্য, সেই মেয়েই কিনা এখানে মিথ্যে পরিচয়ে আছে। জিং তাকে আর এখানে এক মুহূর্তের জন্যও সহ্য করে না আর তাকে সেখানে থেকে বের করে দেয়। সেদিন রাতে জিউ তার রুমে গিয়েই সবকিছুর ব্যাপারেই ভাবছিল। আসলে ছোটবেলায় সে একটা ছেলেকে বাঁচিয়েছিল আর সেই ছেলেটি তাকে একটা পেন্ডেন্ট দিয়েছিল। সেও ওই ছেলেকে একটা পেন্ডেন্ট দিয়েছিল, আর ওই ছেলেটা আর কেউ নয় বরং জিং। মানে জিং যেই মেয়েটিকে খুঁজছে আর যেই মেয়েটি তার প্রাণ বাঁচিয়েছিল সে আর কেউ নয় বরং জিউ। এসব কিছু জানতে পেরে জিউ মনে মনে অনেক খুশি হচ্ছিল। তখনই সেখানে জিং আসে। সে অনেক লজ্জা পাচ্ছিল আর তাকে বলছিল আসলে তোমাকে বিষয়টা কিভাবে বলবো বুঝতে পারছি না। তুমি হয়তো ভাবছো লিংইউয়ের সাথে আমার কোনো সম্পর্ক ছিল, কিন্তু তার সঙ্গে আসলে আমার সেরকম কোনো সম্পর্ক ছিল না, আর আমরা দুইজন কখনোই একসাথে রুম শেয়ার করিনি। তবে তুমি চাইলে আমরা দুইজন মিলে একসঙ্গে এই অভিজ্ঞতা অর্জন করতে পারি। এটা শুনে তো জিউ অনেক লজ্জা পেয়ে যায়। তখন সে তাকে বলে আপাতত ঘুমিয়ে যাও, কালকে সকালে তোমার জন্য সারপ্রাইজ আছে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। তখন জিউ লজ্জা পেয়ে হাসে। বাইরে থেকে লু লিয়াং এটা দেখে বুঝতে পারে জিউ এর সাথে হয়তো তার স্বামীর সম্পর্ক ভালো না, তারা দুইজন একসঙ্গে থাকে না। এজন্য সে ভাবছিল যদি সে জিউকে বিয়ে করতে পারতো তাহলে সে সুন্দরী একটা বউ আর ক্ষমতা একসঙ্গে পেত। এটা বলেই তার মাথায় একটা আইডিয়া আসে। পরদিন সকালে জিউ এর কাছে একটা চিঠি আসে যেখানে লেখা ছিল সাউথ প্যালেসে তার সঙ্গে এসে দেখা করতে। সে মনে করে জিং হয়তো সেখানে তাকে সারপ্রাইজ দিবে। এটা মনে করে যখন সে ওখানে যায় সে দেখতে পায় এটা তো লু লিয়াং, যে তার জন্য বাঁশি বাজায়, তাকে মিষ্টি মিষ্টি কথা বলে, তাকে চা সার্ভ করে। মানে সে তাকে ইনিয়ে বিনিয়ে বলছিল তার সঙ্গে যেহেতু তার স্বামীর সম্পর্ক ভালো না, এই জন্য জিউ চাইলে তারা দুজন প্রেমের সম্পর্ক চালাতে পারে। তখন তো জিউ অনেক রেগে যায় আর তাকে আচ্ছা মতো পিটুনি দিয়ে সেখানে থেকে চলে যায়। সেই দিন রাতে জিয়াং তাকে সেই ডান্স ক্লাবে ডাকে আর তাকে আসলেই সারপ্রাইজ দেয়। সে তাকে এই পুরো ডান্স ক্লাব গিফট করেছিল। মানে
মানে এখন থেকে জিউ এই ডান্স ক্লাবের মালিক। এমন একটা গিফট পেয়ে তো জিউ অনেক বেশি খুশি হয়ে যায়। সে জিয়াংকে ধন্যবাদ জানায়। তারা দুইজনই এখন একে অন্যের সঙ্গে অনেক বেশি খুশি ছিল। দূর থেকে তাদেরকে প্রিন্স নিং দেখছিল আর ভাবছিল জিং কি আসলে প্রতিদিন এই ক্লাবে আসে নাকি সে অভিনয় করছে, এজন্য সে তাকে ডেকে পাঠায়। এরপরে তাকে জেরা করে বলে, সেই দিন আমার লোকেরা তোমার এখানে একজন অপরাধীকে খুঁজতে এসেছিল, কিন্তু হঠাৎ করেই সে ভ্যানিশ হয়ে যায়। এই সব কিছুর পেছনে কি তোমাদের হাত আছে নাকি সেই দিন আসলেই সে ভ্যানিশ হয়ে গিয়েছিল, কোনটা? জিং তখন বলে, যদি তারা তাকে খুঁজে পেত তাহলে তো খুঁজে নিতেই পারতো। আর এছাড়াও পরদিন যখন আমার পুরো হোটেল সার্চ করতে এসেছিলেন আমি পুরোপুরি কোঅপারেশন করেছি। এটা শুনে প্রিন্স নিং আরো কিছু বলবে তার আগেই সে তার মনোরঞ্জন করার জন্য সেখানে একটা ডান্সার নিয়ে আসে আর মিউজিশিয়ান নিয়ে আসে। এইসব কিছু দেখে তো তার অনেক ভালো লাগে। একটু পরেই নিচে চেঁচামেচি শুনে তারা যখন সামনে যায় তখন দেখতে পায় জিউ আজকে থেকে এই হোটেলে একটা রুলস করে দিয়েছে, এখানে যারা আসবে শুধুমাত্র এখানে নাচার জন্য আসবে। এখন থেকে এখানে আর কোনো মহিলার গায়ে কোনো ছেলে হাত দিতে পারবে না। মানে এতদিন যে হোটেলে ছেলে মেয়ে একসঙ্গে থাকতো ওইটা বন্ধ। এসব কিছু দেখে প্রিন্স নিং বলে, এভাবে তাহলে তোমাদের হোটেল চলবে কি করে? তখন জিং বলে, কোনো সমস্যা নেই, আমার স্ত্রী যা সিদ্ধান্ত নেবে তাই। নিং তখন তার স্ত্রীর অনেক বেশি প্রশংসা করে। সেদিন রাতে জিউ আর জিং একসঙ্গে মেলায় ঘুরতে যায়। জিউ অনেক কিছু কেনে। এখানে জিং অনেকবার তার হাত ধরার চেষ্টা করে কিন্তু পারে না। এরপরে জিউ তার হাত ধরে দৌড়ে ল্যাটিনের কাছে যায়। এরপরে তারা দুজন মিলে অনেক সুন্দর একটা ল্যাটিন তৈরি করে, সেখানে তাদের মনের কথা লিখে, কিন্তু কেউ কাউকে দেখতে দেয় না। জিউ বলে এটা সারপ্রাইজ, যেদিন এটা ওড়ানো হবে সেই দিন দেখতে পাবে। এখানে তারা দুজন একে অন্যকে অনেক বেশি ভালোবাসতে শুরু করে, মানে তাদের দুজনের মধ্যে এখন ভালোবাসা শুরু হয়ে গিয়েছে। এই জন্য তাদের দুজনের একে অন্যের সঙ্গে সময় কাটাতে অনেক ভালো লাগছিল। এদিকে একটা মেয়েকে দেখি যে কিনা জিউ এর মতো মুখোশ পরে তার মতো চেহারা ধারণ করে আর এরপরে হোটেলে যায়। হোটেলে একটা মেয়ে এসে তাকে বলে যে আমাকে বাঁচান, ওই ছেলেটা আমার সঙ্গে অনেক বেয়াদবি করছে। তখন জিউ তাকে বলে ওই ছেলের কাছে যেতে। তখন মেয়েটি বলে, কিন্তু আমরা তো আমাদের দেহ বেচি না। জিউ তখন তার মুখে রুমাল ধরে তাকে অজ্ঞান করে দেয় আর সেই ছেলের কাছে নিয়ে চলে যায়। নিচে থেকে কিছু মেয়ে এটা দেখতে পায়। এরপরে যখন মেয়েটি রুম থেকে বের হয় তখন সে ওখানে থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এদিকে জিউ আর জিং দুজন ল্যাটিন নিয়ে বাড়িতে চলে এসেছিল। তখনই এই খবর পেয়ে তারা দুজনই হোটেলে চলে যায়। হোটেলে যাওয়ার পরে সেখানে থাকা সবাই জিউকে দোষ দিচ্ছিল আর বলছিল সে তাদেরকে রুলস করে দিয়েছিল এই হোটেলে কোনো ছেলে তাদের গায়ে স্পর্শ করতে পারবে না, কিন্তু সে কেন ওই মেয়েটিকে জোর করলো, তার জন্যই এই মেয়ে মারা গিয়েছে। কিন্তু জিউ আর জিং তো জানতো যে সে নির্দোষ, কারণ তারা দুজন তো 4 ঘন্টা ধরে বাহিরেই আছে, ঘুরে বেড়াচ্ছে। তবে সেখানে থাকা সবাই যেহেতু তাকে নিজের চোখে দেখেছিল এজন্য এটা কেউ বিশ্বাস করে না, সবাই তাকে দোষ দেয়। এমনকি পুলিশ ডেকে নিয়ে এসেছিল। তখন আর কোনো উপায় না পেয়ে সৈনিকদের সঙ্গে তাকে চলে যেতে হয়। এরপরে জিউ কারাগারে বসে বসে ভাবছিল যে এইসব কার কাজ হতে পারে। একই সাথে জিং বাহিরে ইনভেস্টিগেশন করছিল, কিন্তু তারা কোনো প্রমাণই খুঁজে পাচ্ছিল না। একদিন হঠাৎ করে জিউ এর উপরে হামলা করা হয়। একটা লোক তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু সে ওখানে থেকে পালাতে সক্ষম হয় আর তখনই সেখানে জিং এসে সেই লোকটাকে ধরে ফেলে। এরপরে সে ওই লোকটাকে জেরা করতে শুরু করে। সে তাকে ব্ল্যাকমেইল করে বলে যদি সে সত্যিটা না বলে তাহলে সে তার ছেলেকে মেরে ফেলবে। এটা শুনে সেই লোকটা ভয়ে বলে আমি তার চেহারা তো দেখতে পাইনি, তবে তার হাতে একটা ঘন্টার ব্রেসলেট ছিল। এটা শুনেই জিং বুঝতে পেরে যায় এটা কে হতে পারে। তাই রাতে সে জিউর ক্ষততে মলম লাগিয়ে দেয় আর তার কাছে থেকে ক্ষমা চায়, কারণ সে লিংইউকে বুঝতে ভুল করেছে। সে যে তাদের এত বড় ক্ষতি করার চেষ্টা করবে এটা সে বুঝতে পারেনি। এখন তারা দুজন মিলে কাজ করবে। পরদিন সকালে পুরো শহরে খবর ছড়িয়ে দেওয়া হয় জিউকে কেউ কারাগারে মেরে ফেলেছে। আর এটা জানার পরে সবচেয়ে বেশি খুশি হয় হচ্ছে ইউয়ার, কারণ এখন তাদের বাচ্চা হয়ে যাবে এই রাজ্যের প্রিন্স, আর তার হাজবেন্ডও এখন হাই অফিসিয়াল হতে পারবে। এই সব কিছু ভেবে তো তারা দুজনে অনেক বেশি খুশি ছিল। আর আগের জন্মে যেহেতু তার হাজবেন্ড এক্সামে পাশ করে হাই অফিসিয়াল হয়ে গিয়েছিল এজন্য সে তার হাজবেন্ডকে আবারও সেই পরীক্ষা দিতে বলে। এটা শুনে তো তার হাজবেন্ডও অনেক বেশি অনুপ্রেরণা খুঁজে পায়। সে ওই একদিনের মধ্যেই পড়াশোনায় মনোযোগী হয়ে যায় আর ইউয়ার রাজ্যের রানী হওয়ার স্বপ্ন বুনতে থাকে। সেই দিন রাতে লিংইউ চুপি চুপি ঘরে প্রবেশ করে কফিন সরিয়ে জিউকে দেখে এটা কনফার্ম হয়ে যায় যে জিউ মারা গিয়েছে। সে অনেক হাসতে শুরু করে, অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই আশেপাশে থেকে জিউ ভূত হয়ে তাকে ভয় দেখাতে শুরু করে। সে তাকে এমন এমন কিছু কথা বলে যেগুলো শুনে লিংইউ স্বীকার করে নেয় যে সেই তাকে প্ল্যান করে মেরে ফেলেছে। তখনই পাশে থেকে আসল জিউ চলে আসে। যেহেতু তার অপরাধ প্রমাণ হয়ে গিয়েছে তাই এখন জিং সহ সবাই জেনে গিয়েছে কে আসল অপরাধী। আর চুনমেই সেই মুখোশ পরেছিল যেই মুখোশ এর আগে লিংইউ পরে হোটেলে গিয়েছিল। এসব কিছুর জন্য লিংইউ অনেক রেগে যায় আর বলে আমি চাইলে এখনো তোমাকে মেরে ফেলতে পারি। এটা বলে সে তাকে হামলা করে দেয়। তখনই জিং তীর ধনুক দিয়ে তার উপরে আঘাত করে আর সেখানেই লিংইউ মারা যায়। এরপরে তারা দুজনই প্রাসাদে ফিরে আসে। যেহেতু প্রাসাদের সবাই জানে জিউ মারা গিয়েছে এজন্য আজকে প্রিন্স তাকে এখানে ঘুমোতে বলে। আগামীকালকে সকালে সে সবাইকে বুঝিয়ে বলবে। এসব কিছু শেষে জিং যখন সেই ল্যাটিন নিতে যায় তখন জিউ সেই পেন্ডেন্ট দেখে তাকে বলে এই পেন্ডেন্ট ছোটবেলায় একজন আমাকে দিয়েছিল তাকে বাঁচানোর জন্য। জিং এটা দেখেই বুঝতে পেরে যায় যে সেই মেয়েটি আর কেউ নয় বরং জিউ। যেই মেয়ে তাকে ছোটবেলায় বাঁচিয়েছিল সেই কিনা তার ওয়াইফ, আর এখন তো সে তাকে ভালো
ভালোবাসে। এসব কিছু মনে করেই তারা দুজনেই অনেক খুশি হয়ে যায়। জিউ তাকে বলে, আসলে আমি তোমাকে পছন্দ করি, আমার এই মনের ফিলিংস তোমাকে অনেকদিন থেকেই বলতে চাইছিলাম কিন্তু বলতে পারিনি। তখন জিংও তাকে সেই ল্যাটিন দেখায় আর নিজের মনের ফিলিংস বলে। এরপরে তারা দুজনই একে অন্যকে কিস করে দেয় আর সেই দিন প্রথম তাদের বিয়ের প্রথম রাত উদযাপন করে, মানে আজকে তাদের বিয়ে পূর্ণতা পেল। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরে সবার প্রথমে সে তাদের ডিভোর্স লেটার ছিঁড়ে ফেলে, কারণ এখন থেকে তারা দুজন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে। জিউ তখন হেসে বলে, আমার কাছে কিন্তু ডিভোর্স পেপারের আরেকটা কপি আছে, ওইটা ছিঁড়ে ফেলবে, নয়তো তোমার খবর আছে। তখনই প্রহরী এসে তাকে কাজে ডাকে, কিন্তু সে যায় না, কারণ আজকে সারাটা দিন সে জিউয়ের সঙ্গেই কাটাতে চায়। এজন্য জিউ বেশ খুশি হয়। এদিকে ইউয়ার যখন জানতে পারে জিউ মারা যায়নি, তখন সে আর তার হাজবেন্ড দুইজনই অনেক রেগে যায়। তার হাজবেন্ড তো এখন হাল ছেড়েই দেয়, সে বলে আমি পরীক্ষাই দেব না। তখন ইউয়ার তার হাজবেন্ডকে বোঝায় জিউ বেঁচে আছে তো কি হয়েছে, তার হাজবেন্ড যদি হাই পজিশনে পৌঁছাতে পারে তাহলে তারা তো বড়লোকই হয়ে যাবে। তখন তার হাজবেন্ড বলে, এই পড়াশোনা আমি পারবো না, তবে আমার কাছে অন্য একটা উপায় আছে পরীক্ষায় পাশ করার, তুমি আমাকে কিছু টাকা দাও। তখন ইউয়ার বলে, তোমাকে দিতে দিতে আমার টাকা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, আমার কাছে আর বেশি টাকা নেই। সেকেন্ড প্রিন্স তখন বলে, তাহলে আমি পরীক্ষাই দেব না। কিন্তু ইউয়ার কিছুক্ষণ চিন্তা করে আর এরপরে বলে, তোমাকে অবশ্যই এই পরীক্ষায় পাশ করতে হবে আর আমি তোমাকে সাহায্য করব। মানে তারা দুজন এই পরীক্ষায় পড়াশোনা ছাড়াই পাশ করার একটা ফোন দিয়াটে। এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করো।